নন্দিনীর লেখা গল্প দূরত্ব। কি গো, ওঠো, বেলা হয়েছে তো। এত দেরি করে বাজারে গেলে কিছুই তো পাবে না এবারে। রোজ রোজ এত দেরি করে ঘুম থেকে উঠলে কি করে হবে বলো তো? কালকে কত কাজ, আজকে থেকে কিছু এগিয়ে না রাখলে কে করবে শুনি? রাগে গজগজ করতে করতে শালুক বলল কথাগুলো। গায়ের চাদরটা সরিয়ে আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসলেন মৈনাক নস্কর। নভেম্বরের শুরুর দিকে এখনো ঠান্ডাটা সেভাবে না পড়লেও সকালের দিকটায় হালকা ঠান্ডার অনুভূতি রয়েছে। একটা হালকা কিছু গায়ে জড়িয়ে বেশ ভালো লাগে ঘুমোতে এই সময়টায়। সকাল সকাল শালুকের গলার চিৎকার শুনে ইচ্ছে না করলেও উঠতে বাধ্য হলেন মৈনাকবাবু। আগামীকাল ওনাদের নতুন বাড়িতে গৃহপ্রবেশে পুজো, তার নানা প্রস্তুতি রয়েছে। প্রচুর আত্মীয়রা আসবে। পুজোর আয়োজন, তাদের খাওয়া দাওয়া, সব কিছু মিলিয়ে শালুক সাধারণ দিনের থেকে একটু বেশিই ব্যস্ত। শুধু মৈনাকবাবুর ব্যস্ততা নেই, কেমন যেন একটা গাছাড়া ভাব। অথচ বাড়ি তৈরি করার জন্য সব থেকে বেশি তাড়া ওনারই ছিল। কিন্তু আজকে কি জানি কেন ঠিক সেই আনন্দ হচ্ছে না ওনার। ভেবেছিলেন নিজের বাড়ির আনন্দ বোধহয় আলাদাই হয়, কিন্তু কেন এমন হচ্ছে সেটা নিজেও সঠিক বুঝতে পারছেন না। এক প্রকার জোর করেই নিজেকে বিছানা থেকে টেনে তুললেন। সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে সোজা বাথরুমে ঢুকে পড়লেন। সকালবেলায় অন্তত একটা না হলে ঠিক প্রেশারটা আসে না। শালুক জানতে পারলে আবার চিৎকার করবে। কিছুদিন আগেই শ্বাসকষ্ট নিয়ে ডাক্তারের কাছে ভর্তি হয়েছিলেন। ডক্টর বোস একদম সাবধান করে দিয়েছিলেন, লাংসে ইনফেকশন পাওয়া গেছে, একটাও সিগারেট যেন আর না খাওয়া হয়। শালুক সেই জন্য নজরে নজরে রাখে সর্বক্ষণ। কিন্তু সারাদিনের খাওয়ার অভ্যাসটা অনেকটা কমিয়ে দিলেও সকালেরটা এখনও নিজের নিয়ন্ত্রণে আনতে পারেননি মৈনাকবাবু। বাথরুমে ঢুকে একটা টান দিতেই দরজার বাইরে শালুক আবার হাঁক দিয়ে গেল। বাথরুমে আটকে থেকো না, একটু তাড়াতাড়ি করো বুঝলে। বাজারের লিস্টটা টেবিলের উপর রাখা আছে, না বুঝতে পারলে ফোন করে নিও। আমি একটু পাশের বুকুনদের কোয়ার্টারে যাচ্ছি। মৈনাকবাবু রেলের কর্মচারী, তাই সরকারি তরফে পাওয়া এই রেলের কোয়ার্টারেই ওনারা দুইজন স্বামী স্ত্রী থাকেন। রেলের এই কোয়ার্টারগুলো একটু পুরনো দিনের, অনেক বছর আগে তৈরি বলে কিছু না কিছু সমস্যা লেগেই থাকে। তবে নিজে চাকরি জীবনে অনেক নতুন নতুন জায়গায় পোস্টিং হয়েছে মৈনাকবাবুর। বেশ কিছু জায়গায় নতুন নতুন কোয়ার্টার যেমন পেয়েছেন, তেমন আবার কোথাও একদম ভগ্ন বিল্ডিংও পেয়েছেন। তবে বদলির চাকরির জন্য মৈনাকবাবু এত বছর বাড়ি তৈরি করেননি, ওই ভালো মন্দ মিশিয়ে পার করে দিয়েছেন। তবে এবারে নিজের বাড়ির প্রতি একটা নেশা তৈরি হয়েছিল বেশ কয়েক বছর হলো। নিজের একটা বাড়ি হবে, সেখানে একটা ছোট বাগান তৈরি করবেন। এমনিতেই আগামী বছর অবসর নেবেন চাকরি থেকে। এবারে একটা নিজের বাড়ি না হলেই নয়। সরকারি কোয়ার্টার তো এবার সরকারের হাতেই ছেড়ে দিতে হবে। একমাত্র ছেলে তামিলনাড়ুতে কর্মরত, তার পক্ষে এখানে সব সময় আসা সম্ভব নয়। ছেলে অবশ্য বলেছিল ওর কাছে গিয়ে থাকতে, কিন্তু মৈনাকবাবু আর শেষ বয়সে ছেলের ঘাড়ের উপর বোঝা হতে চান না। তাছাড়া এতগুলো বছর এখানে থেকে থেকে মন বসে গেছে, অন্য কোথাও যাওয়ার ইচ্ছেটা আর নেই। আর নিজের রাজ্যের বাইরে তো একদম নয়। ছোট হলেও একটা নিজেদের বাড়ি হবে, দুজনে মিলে একসাথে বাকি যে কটা বছর থাকবেন কাটিয়ে দেবেন। এখানে দুটো মানুষ পাওয়া যাবে কথা বলার, তাই এই বার্নপুরে একটা ছোট জায়গা কিনে বাড়ি বানিয়ে ফেলেছেন। আদ্রা ডিভিশনের এই বার্নপুরে চাকরি জীবনের প্রায় 8টা বছর কাটিয়ে দিলেন। সব থেকে বেশি সময় এখানেই কাটালেন তিনি। জায়গাটার প্রতি একটা মায়া বসে গেছে কেমন যেন। শালুকও বলল, এখানেই থেকে যাই, বাবু আসলে মাঝে মধ্যে এখানেই আসবে। আর তাছাড়া আর কোথায় যাব বলো তো? বাথরুম থেকে বেরিয়ে টেবিলের উপর বাজারের লিস্টটা হাতে তুলে নিলেন তিনি। একটা নয়, দুটো আলাদা আলাদা লিস্ট, একটা শুধু পুজোর বাজারের আর একটা খাওয়ার বাজারের। আগামীকাল একদম সকাল সকাল পুজো, তাই কাঁচা বাজার ছাড়া বাকি বাজারের সব কিছু আজকেই কিনে এনে রেখে দেবেন। বাজারের ব্যাগটা হাতে নিয়ে বেশ কিছুটা টাকা হাতে নিয়ে বেরিয়ে পড়লেন বাজারের জন্য। ছোটবেলায় একান্নবর্তী পরিবারে বড় হয়েছেন মৈনাকবাবু। বড় দুই জ্যাঠতুতো দাদা, দুটো দিদি, একটা কাকাতো ছোট ভাই, আর ওনার নিজের ছোট বোনকে নিয়ে ওনাদের ভরা সংসার।
ছোট থেকে দেখেছেন বাবা মা জেঠু জেঠিমা কাকু কাকিমাকে নিয়ে জমে থাকতো বাড়িটা সব সময়। বিশাল বিশাল উনুন, বড় একটা হাঁড়িতে ভাত করা হতো সবার জন্য। কত চাকর বাকর, নানা মানুষের ভিড়ে ভর্তি থাকতো বাড়িটা। সব সময় যেন পিকনিক চলছে বাড়িতে। ধীরে ধীরে ভাই বোনেরা বড় হলো, দিদিদের বিয়ে হয়ে গেল, পড়াশোনার জন্য ছেলেরা বাড়ির বাইরে এলো। তারপর একে একে চাকরি পেয়ে যে যার মতো ব্যস্ত হয়ে আরও কেমন যেন দূরে দূরে সরে গেল সবাই। সবাই ব্যস্ত হয়ে গেল নিজের নিজের জীবনে। দাদাদের চাকরিতে বদলি ছিল না, তাই তারা পৈতৃক জমিতেই নিজেদের একটা বাড়ি তৈরি করে নিল। মৈনাক বাবুর পক্ষে সেটা সম্ভব হলো না। একে রেলে চাকরি, তার উপর বাইরে বাইরে পোস্টিং হওয়ার জন্য ওই রেলে সরকারি কোয়ার্টারেই পার করে দিলেন এতগুলো বছর। ফলে বাড়ির সকলের সাথে দূরত্ব বাড়তে বাড়তে অনেকটা দূরের হয়ে গেলেন তিনি। সেটা তিনি বুঝতে পেরেছিলেন যেদিন তিনি ভেবেছিলেন যদি নিজের জন্মস্থানে বাড়িটা করা যায়, তাহলে শেষ কটা বছর দাদা ভাইদের সাথে কাটিয়ে দেবেন। সেই ভেবেই বাড়ি তৈরি করার কথা ভেবেছিলেন তিনি। বাইরে বাইরে চাকরি করতে করতে ক্লান্ত মৈনাকবাবুর মন শেষ জীবনে আবার ছোটবেলার সেই স্মৃতি জড়ানো দিনগুলোকে কাছে টানার চেষ্টা করেছিলেন হয়তো। শেষ জীবনে নিজের মানুষগুলো পাশে থাকলে একটু সাহসও হয়। এই ফুলকপি কত করে গো? দেখে তো মনে হচ্ছে ভালো হবে না। বাইরের সবজি নাকি? না না দাদা, নিয়ে যান, একদম গ্যারেন্টি ভালো হবে। না হলে কালকে ফেরত দিয়ে যাবেন। কালকে আমার বাড়িতে পুজো আছে, কালকে ফেরত দেব কি করে? ভালো হলে 10 কেজি নেব। দেখো বাপু, মান সম্মান শেষ করে দিও না, অনেক লোক আসবে খেতে। লোক বলতে শালুকের বাপের বাড়ি থেকে ওর দাদা বৌদি, ওর এক কাকিমা, ওর মাসতুতো বোন, বোনের বর, আরও ওর তরফের আত্মীয়রা, আর মৈনাকবাবুর তরফ থেকে ওনার বাড়ির সকলে। কিছুদিন আগে মৈনাকবাবু নিজে গিয়েছিলেন নেমন্তন্ন করতে সবাইকেই বলে এসেছেন আসার জন্য। বরদা বলল চেষ্টা করবে আসার। বাকি দাদা বৌদিরাও খানিকটা হ্যাঁ না করে কাটিয়ে দিল। এমনিতেই বছরখানেক আগে ওখানে গিয়ে মৈনাকবাবু বুঝতেই পেরেছিলেন যে বাড়ির সবাই অনেকটা অচেনা হয়ে গেছে। ছোটবেলার যে দিনগুলো মনে করে আনন্দে ওনার চোখে জল চলে আসে, সেই দিনগুলো আর নেই। সেই মানুষগুলোও বদলে গেছে। অবশ্য অন্যকে দোষ দিয়ে কী লাভ? এত বছর বাইরে বাইরে থেকে শেষ বয়সে এইসব আশা করাটা অস্বাভাবিক। তাই নিজের কর্তব্যের খাতিরে নেমন্তন্নটুকু করে চলে এসেছেন তিনি। কোনো আশা রাখেননি তাদের আগমনের। বাজারে লিস্ট ধরে ধরে সমস্ত জিনিস কিনে এনে একটা ছোট ভ্যানে সমস্ত মালপত্র তুলে দিয়ে মৈনাকবাবু ফিরে এলেন নতুন বাড়িতে। এই নতুন বাড়িতেই সমস্ত জিনিসপত্রগুলোও আসবে। কালকে এখানেই পুজো, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। এখনও কোয়ার্টার থেকে আসবাবপত্র শিফট করেননি, গৃহপ্রবেশের জন্যই ফাঁকা রেখেছিলেন। একতলা 3টে বেডরুম, একটা ঠাকুর ঘর, একটা রান্নাঘর, 2টো বাথরুম নিয়ে ওনার ছোট একটা বাড়ি। নিচে পুজোর আয়োজন হয়েছে, আর ওপরের ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা। নতুন বাড়ির সামনে এসে বাজারের জিনিসপত্রগুলো এক এক করে ভ্যানের ড্রাইভারকে নামিয়ে নিতে বললেন। ঠিক তখনই শালুক ভেতর থেকে চিৎকার করতে করতে বেরিয়ে এলো। সেও আবার কখন এই বাড়িতে চলে এসেছে। আরে আরে, কি করছো? সেই পুজোর ফুল আর সবজি একসাথে নিয়ে এসেছো? বারণ করি তোমায়। আরে মাছ মাংস তো নেই, শুধু সবজি। এখানে আবার ঠেকাঠেকির কি হলো? শালুক গলার আওয়াজটা আরও বাড়িয়ে বলে উঠল। তুমি বুঝলে তো হয়েই যেত। সবজির দোকানে সমস্ত সবজি, পেঁয়াজ, রসুন তো একসাথেই রাখা থাকে তো নাকি? সেই সব ঠেকালে আবার আমাকে সব ধুতে হবে। উফ, আর পারি না বাপু। শালুকের কথা শুনে কি উত্তর দেবেন বুঝতে পারলেন না। ভ্যাবলার মতো খানিকক্ষণ তাকিয়ে থেকে আবার মালপত্র নামানোর দিকে মনোযোগ দিলেন। সেই দিনটা সারাদিন দুজনের খুব ব্যস্ততার সাথে কাটলো মৈনাকবাবুদের। পরদিন সকালবেলায় পুজো। ভোরবেলায় উঠে তাড়াতাড়ি স্নান করে দুজনে নতুন পোশাক পরে তৈরি হয়ে নিলেন। তাদের সরকারি আবাসন থেকে হাঁটা পথের দূরত্ব নতুন বাড়িটার। সবাই ওখানেই আসবে, পুজো ওখানে হবে। দুজনে মিলে নতুন বাড়িতে গিয়ে পৌঁছলেন। পুজো শেষ হতে প্রায় 11টা বেজে গেল। 7টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শুরু করতেই 9টা বেজে যাওয়ায় বেশ দেরি হয়ে গেল। অনেক আত্মীয়রা গতকাল চলে এসেছেন, অনেকে আজকে আসবেন।
পুজো শেষ হতে হতে আরও অনেকেই চলে এসেছেন। অঞ্জলি দিয়ে সকলের জন্য ফল প্রসাদ, সিন্নি প্রসাদ, লুচি আলুর তরকারির ব্যবস্থা ছিল। যারা উপোস করেনি তারা সকালের খাবার খেয়ে বসেছিলেন। উপোসীরা পুজো শেষে তারপর খাবেন। দুপুরের মেনুতে রাধা বল্লভী চানার তরকারি, পোলাও, পনির, ডাল, চাটনি, দই, মিষ্টি এইসব। পুজো শেষ হওয়ার পর সবাইকে সকালের প্রসাদ দিচ্ছিলেন মৈনাকবাবু। হঠাৎ লক্ষ্য করলেন তার বড় দাদা এসেছেন, সাথে বৌদি রয়েছেন। দেখে মনটা খুশিতে ভরে উঠল মৈনাকবাবুর। ভাবতেই পারেননি বড় দাদা আসবেন। দাদা বৌদিকে ভেতরে বসার জায়গায় এসে বসতে বললেন। প্রসাদের 2টো প্লেট এনে তাদের হাতে দিলেন। বাকিরা আর কেউ আসেনি দাদা? মাথা নেড়ে না বলে নিজের খাওয়ার দিকে মন দিলেন ভদ্রলোক। গত বছর নিজের বাড়ি তৈরি করার জন্য নিজের বাড়িতে গিয়ে বুঝেছেন তিনি সকলের থেকে আলাদা হয়ে গেছেন মৈনাকবাবু। তার দাদা বৌদি, ছোট ভাই কেউ চায় না সেখানে মৈনাকবাবু বাড়িটা করুক। পৈতৃক জায়গায় ওনার একটা ভাগ থাকার কথা, সেই জায়গাটার জন্যই গেছিলেন সেখানে। ওনার ভাগের জায়গায় বাড়িটা করলে অন্তত জায়গার খরচটা বাঁচবে আর বাড়ির সকলের সাথে থাকা হবে। কিন্তু সেখানে গিয়ে দেখলেন পুরো অন্য চিত্র। সবাই নিজের মতো করে জায়গা নিয়ে বাড়ি তৈরি করে নিয়েছে, কোনো সমান সমান ভাগ নেই। কোনোদিন এইসব নিয়ে ভাবতে হবে বা বলতে হবে সেটা ভাবেননি তিনি। ভেবেছিলেন দাদা বৌদিরা আছেন, তারা নিশ্চয়ই ঠিক করবেন। কিন্তু গিয়ে দেখলেন মৈনাকবাবুর ভাগ্যের কথা নিয়ে কেউ ভাবেইনি। সবাই হয়তো ভেবেছিল কোনোদিন আর আসবেন না তিনি। নিজের ভাগের জায়গার কথা বলতে পেছনের দিকের একটা জলডোবা এলাকা দেখিয়ে দিয়েছিল ছোটদা। দেখ, তুই তো এখানে আসিসনি, ভেবেছিলাম হয়তো আসবি না। ওই একটা জায়গা পড়ে আছে, যদি বাড়ি করতে পারিস ওটাই কর। মৈনাকবাবু জায়গাটা দেখে অবাক হয়ে বলেছিলেন, কোনো রাস্তা নেই তো বেরোনোর? কারো না কারো বাড়ির ভেতর দিয়ে আমাকে বেরোতে হবে। সেটা কি করে সম্ভব? তোরা বাড়ি করেছিস ঠিক আছে, কিন্তু অন্তত রাস্তাটা ছেড়ে তো বাড়িটা করবি। শুধু ছোটদা নয়, বড়দাও কোনো উত্তর দেয়নি রাস্তার ব্যাপারে। সবার বাড়ি চারদিক থেকে ঘেরা। তার পেছনের একটা জায়গায় বাড়ি করতে গেলে মৈনাকবাবুকে এদের কারোর একটা বাড়ির ভেতর দিয়ে নিজের রাস্তা বের করতে হবে, কারণ জায়গাটার পেছনে অন্য লোকের বাড়ি, সেটাও পেছন দিক করে। মানে পুরো জায়গাটা চারদিক থেকে ঘেরা। সেদিন কেউ সদুত্তর করেনি এই বিষয়ে। শেষ বয়সে নিজের লোকেদের সাথে থাকতে এসেছিলেন। এই সব জায়গা জমি নিয়ে ঝামেলা করে এখানে বাড়ি বানাতে তিনি আসেননি। তাই কোনো উত্তর না করে সেখান থেকে ফিরে যান। দ্বিতীয়বার আর ওনাকে ভাবতে হয়নি যে বাড়িটা কোথায় করবেন। বার্নপুরেই একটা জায়গার কথা অনেক দিন আগেই শুনেছিলেন, শুধু নিজের লোকেদের কথা ভেবে আর জায়গাটার দিকে এগোননি। কিন্তু শেষে সেখানেই জমিটা কিনে বাড়িটা বানালেন মৈনাকবাবু। বড়দার সাথে একদম অন্যরকম সম্পর্ক ছিল মৈনাকবাবুর। ছোট থেকে দাদার আদর্শে বড় হয়েছেন তিনি। দাদা যা বলতো অক্ষরে অক্ষরে পালন করতেন। বড়দা ওখানেই একটা হাই স্কুলে অঙ্কের শিক্ষক। ছোট থেকেই অঙ্কে দাদার মাথা খুব ভালো ছিল। মৈনাকবাবুর অঙ্কের ভিত তৈরি যদি কেউ করে থাকেন সেটা ওনার বড়দা। বড়দার শান্ত স্বভাব, অপরিসীম জ্ঞানের ভাণ্ডার। দাদার প্রতি মৈনাকবাবুকে ছোট থেকেই এক অদ্ভুত বন্ধনে আবদ্ধ করে। দাদা যা বলবেন সেটাই শেষ কথা, আর সেটাই একমাত্র ঠিক কথা বলে মনে করতেন মৈনাকবাবু। দাদা কোনোদিন ভুল করতেই পারেন না। বাড়ির সব থেকে বড় হওয়ার জন্য সবাইকে বেশ আগলে রেখেছিলেন বড়দা। কিন্তু এত বছর পর বাড়িতে গিয়ে মৈনাকবাবু বুঝলেন দাদাও পাল্টে গেছে অনেকটা। দুপুরে খাওয়ার টেবিলে একে একে সমস্ত আত্মীয় স্বজনরা খেতে শুরু করলো। ক্যাটারারের লোকেরা সমস্ত পরিবেশন করছেন। মৈনাকবাবু প্লেট সিস্টেমের পদ্ধতিতে বিশ্বাসী নন। গুনে গুনে ওই রকম মানুষকে খাওয়ানো যায়? রাঁধুনি এসে রান্না করবে, লোকেরা বেশ মন খুলে খাবে, এটাই উনি চান। তাই রাঁধুনি এসে রান্না করে দিয়ে গেছেন, আর ক্যাটারারের লোকেরা সেটা পরিবেশন করছেন। ছোটবেলা থেকে দেখে এসেছেন বাড়িতে কোনো অনুষ্ঠান হলে হালুইকার এসে মিষ্টিটা অবধি বাড়িতে বানাতেন। তখন ময়দার চল ছিল না, তখন আটার ফুলো ফুলো লুচি সকাল থেকে ভাজা হতো, আর ছোট ছোট ছেলেমেয়েরা ছুটে ছুটে এসে পাশে রাখা ঝুড়ির মধ্যে থেকে তুলে নিয়ে পালাতো। মৈনাকবাবুও তখন ছোট ছিলেন। এত হিসেব করে রান্না, গুনে গুনে লুচি মিষ্টি বানানো এইসব ছিল না তখন। খাবার দুটো বেশিই হতো, বরং কম হতো না।
গরিব মানুষের কেউ আসলে শেষে তখন তাদেরকে খাওয়ানো হতো। তাই ওই সময় এই প্লেট পদ্ধতি ছেড়ে রান্নার লোক ডেকে রান্না করিয়েছেন বাড়িতে। সবার খাওয়া শেষে দাদা, বৌদি, শালুক আর মৈনাকবাবু খেতে বসলেন। ওই ব্যাচে মোটামুটি সব বাড়ির লোকেরা খেতে বসলেন। একদিকে শালুক আর ওর পাশে বৌদি, আর একদিকে পাশাপাশি দাদার মৈনাকবাবু বসেছেন। দাদাকে এত বছর পর এত কাছে পেয়েও ছুঁয়ে দেখতে পারলেন না তিনি। মনে হলো যেন কতটা দূরত্ব তৈরি হয়েছে। সেই ছোটবেলায় দাদার হাত ধরে দুপুরবেলায় চুপি চুপি আম কুড়োতে বেরোনোর দিনগুলো মৈনাকবাবু চোখে ভেসে উঠল। দাদার হাতটা ধরে বলতে ইচ্ছে করলো, দাদা, ছোটবেলায় ফিরে যাওয়া গেলে কত ভালো হতো, তাই না? একটিবার ঘুরে আসতাম। পাশে বসে থাকা মৈনাকবাবুর দাদা চুপ করে খাবার খেতে লাগলেন। যে দাদার হাত ধরে ছোট থেকে বড় হয়েছেন, সেই দাদা আজকে এসেছেন শুধু লৌকিকতা রক্ষা করতে। খাবার শেষটুকু মুখে ভরে উনি মৈনাকবাবুকে এই প্রথম একটা কথা বললেন, তোকে একটা কথা বলতাম। এখানে বলবো? বৌমাও আছে। হ্যাঁ বড়দা, বলো। তোরা তো এখানে বাড়িটা করে নিলি, ওখানে তোর ভাগের জমিটা যদি ছেড়ে দিস তাহলে তোর ভাইপোকে দিতে পারতাম। জোরের কিছু নেই। আর তো ওদিকে কোনো দিন যাবি না হয়তো, তাই বলছিলাম। জমিটা পড়ে পড়ে নষ্ট হবে যদি। মৈনাকবাবু মৃদু হাসলেন। মিষ্টি দিচ্ছিল যে লোকটা, ওকে ডেকে বলল, এই বড়দার পাতে আর দুটো রসগোল্লা দিয়ে যাও তো ভাই। উনি মিষ্টি খেতে খুব ভালোবাসতেন। ছোটবেলায় যখন মিষ্টি চুরি করে পালাতাম, সবসময় বড়দার জন্য একটা করে বেশি নিতাম। কি তাই না বড়দা? মৈনাকবাবুর বড়দা ঠিক বুঝেও বুঝতে পারলেন না আসলে কি উত্তর দিতে চাইছে মৈনাক। দূরত্ব যে কতটা সেটা দেখে মৈনাকবাবু আর দুঃখ পেলেন না, বরং হেসে নিজেও লৌকিকতা করার চেষ্টা করলেন। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।